স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। জানাবো খবরের বিস্তারিত। সচিবালয়ে লাগা আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে আগামীকাল বিকেল ৫টায়। তদন্ত প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধানও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। আশা করছি ইনশাল্লাহ আমরা এটা হয়তো বিকেল 5টা পর্যন্ত আমি টাইম নিয়েছি, তারপরে দেখা যাক এর আগে যদি পারি তো করবো। এটা আসলে সংস্থার পুরোপুরি যখন রিপোর্ট দিবে অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার বিচার পাচ্ছে না এখনো। অনেকে শঙ্কিত জীবন নিয়ে কেউ এখনো মামলা করতে পারেননি, এমন অভিযোগ শহীদ পরিবারে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করবে সরকার। নগর ভবনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়োজন ছিল সোমবার, যেখানে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও তারা বিচার তো দূরের থাক, মামলাও করতে পারছেন না। পাল্টা ফ্যাসিস্টদের দোসরদের হুমকি ধামকি পাচ্ছেন। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান জুলাই হত্যার সাথে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। শহীদ পরিবার মামলা করতে গেলে যারা সমঝোতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করা হবে বলে জানান। এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বাবা, এর বেশি আমাদের কিছু করার নাই। পরিবেশ উপদেষ্টা বলেন শহীদ পরিবারকে সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে সরকার। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করা হয়েছে। হুমকির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে। আপনাদের যেন সবসময় আমরা পাশে থাকতে পারি। শহীদ পরিবারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের এই প্রতিফলন জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারকে জাতীয় বীর হিসেবে ঘোষণা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কারো পানি লাগবে ভাই, পানি লাগলে নেন ভাই, এমন মায়াবী আর দরদী কণ্ঠে জুলাই বিপ্লবে ছাত্রদের পানি এগিয়ে দেওয়ার কথা কি মনে পড়ে? বলছি 18ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের কথা। টিয়ারশিলের ঝাঁঝালো ধোঁয়ায় কিছুই দেখছেন না, তবুও অকুত ভয়ে ছাত্র জনতার হাতে তুলে দিচ্ছেন পানি। এরই মাঝে ঘাতকদের বুলেটে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। সন্ধ্যা নামতেই নিস্তেজ হয়ে যায় তার প্রাণ। কে জানতো সেই মুগ্ধের চোখের জলেই আজও কাঁদবে পুরো দেশ। ইকবাল অনিকের রিপোর্ট। কি ঘটনা, একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। ভ্রমণ পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18ই জুলাই তার পরিবারের সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার। তবে সেদিন মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ থেকে যান ঢাকায়, কারণ বন্ধুদের নিয়ে 20শে জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন। 18ই জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ঢাকা। ওই দিন বাবা মায়ের সাথে কক্সবাজার না গেলেও বন্ধুদের সাথে নিয়ে আন্দোলনে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের জন্য বাসা থেকে বের হন মুগ্ধ।
সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল পুলিশ। ঠিক সন্ধ্যা নামার আগে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় পুলিশের ছোড়া বুলেটের আঘাতে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। নিস্তেজ হয় তার প্রাণ। এরপর পেরিয়ে গেছে প্রায় 5 মাস। মুগ্ধর পরিবার এখনো ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। যমজ ভাই স্নিগ্ধর কাছে পুরো সময়টাকেই মনে হয় দুঃস্বপ্নের। এগুলো এখন সবই স্মৃতি। মুগ্ধ আর আমি সবসময় আমাদের পুরো লাইফটাই ভাগাভাগি করেছি, সেটা বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছুই আমরা ভাগাভাগি করেছি। কিন্তু এখন আসলে ওকে ছাড়া আমার লাইফ এখন আর ভাগাভাগি করতে হয় না, কিন্তু তাও জীবনের পরিপূর্ণটা আর পাচ্ছি না। মুগ্ধ বাসায় স্নিগ্ধতা ছড়ালেও তা এখন নিষ্প্রাণ বলে জানান শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমাদের পরিবার এখনো স্বাভাবিক হতে পারে নাই। আমি জানি না কতদিন লাগবে, অথবা জীবনও কি স্বাভাবিক হওয়া সম্ভব নাকি। মুগ্ধ ছিল আমাদের ঘরের মধ্যমণি বলতে গেলে। আমি একটু ইন্ট্রোভার্ট, আমার বড় ভাইও তেমন একটা কথাবার্তা বলে না। মুগ্ধই ছিল যে মাঝখানটাই থেকে আমাদের সবার মধ্যে কমিউনিকেশনটা করে রাখতো এবং সবার সাথে একটা সম্পর্ক করে রাখতো। মুগ্ধ যাওয়ার পর আমরা শূন্যতা অনুভব করছি এবং এই শূন্যতা কখনো কাটানো সম্ভব না। বলেন সন্তানের জন্য দিবানিশি চাপা কান্নায় চোখ ভেজান বাবা মা। বুকে জড়িয়ে আনমনে চেয়ে থাকেন মুগ্ধের স্মৃতিকাতর ছবিগুলোর দিকে। আমার আব্বু খুবই নরম হয়ে গেছে। আমার আব্বুর বয়স অত বেশি না, তারপরও এখন এতটাই নরম হয়ে গেছে যে কথাবার্তা বলে বাচ্চাদের মতন। আমার মা যখনই আমাদের রুমে আসে সে কান্নায় ভেঙে পড়ে। ফিজিক্যালি হয়তোবা মা কিছুটা ঠিক আছে, কিন্তু মেন্টালি একদমই ঠিক নাই। আগামী বছরের 5 আগস্টের মধ্যেই আহতদের চিকিৎসা এবং নিহতদের হত্যার বিচার চান মুগ্ধের বাবা। অন্যথায় ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তার। এই 5 আগস্ট থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত দেখবো যদি কোনো একটা ধারাবাহিকতা এবং আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকার কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। মুগ্ধের মতো হাজারো ছাত্র জনতার আত্মত্যাগে 24-এর কোনো অভ্যুত্থান। মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে রাজনীতি না করার আহ্বান তার পরিবারের। ইকবাল অনিক, বিবিসি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের মাধ্যমে 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তারা। তাগিদ দেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার। আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও উল্লেখ করেন আব্দুস সালাম। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে গণতন্ত্র হত্যাকারী আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি। কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় কারো ক্ষমতা দখল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবথেকে বড় কাজ। এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন। তাহলে 24-এর যে চেতনা, 24-এর যে গণ অভ্যুত্থানের লক্ষ্য, সেটি পূরণ করা সম্ভব হবে। একদল ষড়যন্ত্রকারী সংখ্যা লঘু এবং সংখ্যাগুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। এই বিভক্তি সর্বনাশ করেছে। এই বিভক্তির কবর রচনা করার কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পথসভায় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে। এক একজন করে শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে। 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না। যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে, আমরা দেশবাসী দেশের সরকারকে তাদের হাতে একটা ভোটের অধিকার তুলে দিতে পারি না।
সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সাবেক নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়টি আপাতত তাদের মাথায় নেই, তবে সংস্কার কমিশন কোনো প্রস্তাব দিলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন সিইসি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো 2 দিনের সফরে চট্টগ্রামে আসেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার সকালে মতবিনিময় করেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 5 জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে। এ সময় সিসি বলেন, আওয়ামী লীগের সময়ে তৈরি সবশেষ ভোটার তালিকায় অনেক ভুয়া ভোটার ও বিদেশি নাগরিককে ভোটার করার হিসেবে অন্তর্ভুক্ত করার প্রমাণ পাওয়া গেছে। সেগুলো যাচাই বাছাই করা হবে। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তো আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। তিনি আরও বলেন, আগের মতো দিনের ভোট আর রাতে হবে না। 5ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটা ধরে রাখতে হবে। এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও থেকে কোনো চাপ নেই। অন্য কোনো বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই, যেটা আগের কমিশনের উপরে 3টা কমিশনের উপর ছিল। কুমিল্লা সার্কিট হাউসে আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে সিসির মতবিনিময় করার কথা আছে মঙ্গলবার। কিন্তু আপনারা যখনই 3টা ইলেকশনের কথা বলেন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠের প্রশাসনই আসল সরকার। এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে। নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভাগীয় কমিশনারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। নিজ নিজ জেলাকে ভালো রাখতে নিজেদের মতো করে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের নতুন কর্মপ্রেরণা নিয়ে কাজ করতে হবে। এখন নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। এটাতে মুখে বলারও দরকার নেই, দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে। নাগরিক অধিকার নিশ্চিতের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে এক পরিবার হতে হবে দেশকে। কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা বিতর্কিত হয়েছে। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। মানুষের জীবনে স্বস্তি আনতে দ্রব্যমূল্য বড় ইস্যু, এটাকে আয়ত্তে আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একটা কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা রক্ষা করা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের মাসিক ভাতা জানুয়ারি থেকে 30,000 আর জুলাই থেকে 35,000 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপন মেনে নিয়ে কাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। তবে জুলাই থেকে বেতন 35 না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি তাদের। রবিবার সকাল থেকেই শাহবাগে সারা দেশ থেকে আসা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা অবস্থান নেন। যৌক্তিক সমাধান না আসায় বেলা 11:30টার দিকে পুলিশ ব্যারিকেড ভেঙে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। দিন শেষে রাত গড়িয়ে চলে আন্দোলন, পাশাপাশি সরকারের সাথে চলে আলোচনা। পরে জানুয়ারি থেকে 30,000 ও জুলাই থেকে 35,000 টাকা বেতন মেনে নিলেও সোমবার সকালে শাহবাগের বটতলায় আবারও জড়ো হন তারা। দাবি জানান জানুয়ারি থেকেই 35,000 টাকা বেতনের। দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে বিবেচনা করে
যদি প্রয়োজন মনে হয় আমাদের ভাতাটা আবারও নতুন করে ভাবার সুযোগ আছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা এটা মানছি এবং আমরা কাজে ফিরব। এরপর প্রজ্ঞাপন জারি হলে আলোচনায় বসেন আন্দোলনরতরা। নিজ ফর্মে আলোচনা শেষে সাংবাদিকদের সামনে আসেন তারা। কালকে থেকেই দাবি ছিল যে আমরা 35 জানুয়ারি থেকেই চাচ্ছি আর কি। যে আমাদের দেশে বিশেষজ্ঞ ডাক্তার তৈরিতে কারো কাছে টাকা নাই, কিন্তু একজন আমলা তার হচ্ছে তেল মানে গাড়ির তেলের খরচ করার জন্য একটা বরাদ্দ থাকে। তবে জুলাইয়ে বেতন 35,000 না পেলে আবারও আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। চলতি বছরে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন সেক্টরে 905 জন শ্রমিক নিহত হয়েছেন। একই সময়ে 218 জন আহত হয়েছেন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এই প্রতিবেদন তুলে ধরে। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বছর 1432 জন নিহত এবং 502 জন আহত হয়েছিলেন। গত বছরের তুলনায় নিহতের সংখ্যা কমেছে 527 জন। নিরাপদ কর্মক্ষেত্রের কারণেই বিগত সময় থেকে চলতি বছরে দুর্ঘটনার হার কম বলে জানানো হয়। দুর্ঘটনা রোধে শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে সেফটি কমিটি গঠন করার পাশাপাশি দুর্ঘটনায় নিহত পরিবারকে 10 লাখ টাকা ও আহত শ্রমিককে 5 লাখ টাকা সহায়তা প্রদান করতে হবে। এছাড়া সর্বজনীন পেনশন স্কিমে দুর্ঘটনায় নিহত আহত শ্রমিকদের অন্তর্ভুক্ত করা সহ নানা বিষয় সুপারিশ আকারে তুলে ধরে ফাউন্ডেশনটি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে বিভিন্ন সেক্টরে দুর্ঘটনায় নিহত হয়েছে মোট 905 জন এবং আহত হয়েছে 218 জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে মোট 113 জন নিহত হয়েছেন এবং 75 জন আহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মী সহ 19 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমোড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। তথ্যটি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, অপহৃতদের মধ্যে 3 জন বনকর্মী এবং 16 জন শ্রমিক রয়েছেন। তাদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে বন বিভাগ, পুলিশ, র্যাব এবং এপিবিএন। সম্প্রতি রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলায় ক্ষোভের ঝড় উঠেছে শিক্ষার্থীদের মাঝে। রবিবার রাতভর আবারও গ্রাফিতি এঁকে তাকে জুতা নিক্ষেপ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে নেতাকর্মীরা এতে অংশ নেয়। এ সময় ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ক্ষমতা না জনতা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। হাসিনা মা হিসাবে কত ভালো, তো অন্যের মেয়েদেরকে অন্যের সন্তানদেরকে সে কেমনে গুলি চালাইতে পারে, কেমনে মারতে পারে? ঘৃণা আসবে না? আপনি বলেন আমাকে। আমি চাই না যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক আর কোনোদিন বাংলাদেশের মাটিতে শাসন করুক। গণমানুষের কি পরিমাণে ক্ষোভ বা ঘৃণা জন্মালে তারা হচ্ছে এরকম প্রতিকৃতি আঁকিয়ে সেখানে জুতার মালা বা ঝাঁটা ঝুলিয়ে রাখতে পারে। যারা বেমানি করতেছে ক্ষমতাসীন ভাবে বসে, তাদেরকে অবলম্বনে আমরা মনে করি যে তালাশি করে এবং কমিটি গঠন করে অ্যারেস্ট করা হোক, আইনের আওতায় আনা হোক। শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনা একজন খুনি, যিনি দেশের 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছেন। তারা চায় হাসিনার রাজনীতি আজীবন নিষিদ্ধ করা হোক। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে এনে ফাঁসির চেয়েও কঠিন শাস্তি দেওয়ার দাবিও জানায় তারা। আমরা একদম সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা দাবি করতে চাই যে যারাই এই সংশ্লিষ্টের সাথে জড়িত, যে গ্রাফিতি মুছার সাথে জড়িত, তাদের সকলকে আপনি বহিষ্কার করে শাস্তির আওতায় আনার দরকার। যেটা ফাঁসি দিয়েও সম্ভব নয়, এর চাইতে কঠোর শাস্তি দেওয়া হোক। এ সময় স্বৈরাচারী হাসিনার এই ঘৃণাস্তম্ভকে আজীবন স্বীকৃতি দেওয়ারও দাবি জানায় শিক্ষার্থীরা। তারা যেন আনুষ্ঠানিকভাবে এটিকে ঘৃণাস্তম্ভ হিসেবে স্বীকৃতি দেন, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই যে ঘৃণাস্তম্ভের যে দুর্বিষহ স্মৃতি এটিকে ধারণ করে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠার ন্যূনতম চেষ্টা করে তাদেরকে যেন রুখে দিতে পারে। হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে ইউনূস সরকার। তারা যদি শেখ হাসিনাকে আবার রাজনীতি করার সুযোগ দেয়, তবে এই সরকারও টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দেয় ছাত্ররা।
মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের সীমানা ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মির পাশাপাশি জান্তা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। দুপুরে টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এখনও সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়, তবে সীমান্তবাসীর নিরাপত্তায় বিজিবি ও কোস্ট গার্ড পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এতে সীমান্তবাসীর আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। সীমান্তে সব বাহিনীর জনবল বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। আমাদের আপনি জানেন এখন যে আমাদের 271 এই কিলোমিটার যে আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটি আরাকান আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমারের। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। কৃষক আন্দোলনে আবার উত্তাল ভারতের পাঞ্জাব। ফসলের ন্যূনতম মূল্য, আইনি স্বীকৃতি এবং কৃষি ঋণ মওকুফ সহ নানান দাবি আন্দোলন করছে রাজ্যটির কৃষকরা। হিন্দুস্তান টাইমস বলছে, সোমবার সকাল 7টা থেকে জাতীয় সড়কগুলোতে বিক্ষোভ করেছেন কৃষকরা। এতে বন্ধ হয়ে যায় সেখানকার প্রায় 300 গুরুত্বপূর্ণ সড়ক। বাতিল করা হয়েছে প্রায় 200টি ট্রেন শিডিউল। এর ফলে পাশের রাজ্যগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাঞ্জাব। এছাড়াও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা সহ 13 দফা দাবিতে 34 দিন ধরে অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালে। জগজিতের পাশে থেকে কেন্দ্রীয় সরকারকে ওপর চাপ বাড়াতে 12 ঘন্টা বনধ ধরে ডাক দিয়েছিলেন কৃষকরা। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে শত শত পুলিশ। কোথাও কোথাও টিয়ার গ্যাস ছোড়া হয়েছে কৃষকদের ওপর। দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনার পর পুরো দেশের এয়ারলাইন কাঠামোর জরুরি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিবিসি বলছে, স্থানীয় সময় সোমবার তদন্তকারীদের এই নির্দেশনা দেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সুং মোক। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের মূল কারণ অবিলম্বে খুঁজে বের করতে তদন্তকারীদের নির্দেশনা দেন তিনি। একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব তথ্য পেশ করার কথা জানান। রবিবার 181 আরোহীকে নিয়ে জেজু এয়ারপ্লেনের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়। এতে মৃত্যু হয় 179 জনের। জীবিত উদ্ধার করা গেছে 2 জনকে। বিপিএল এর উদ্বোধনের দিনে নিরাপত্তার চরম অবনতি দেখা গেছে স্টেডিয়াম গেটে। কিছু শৃঙ্খল দর্শক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এসবের টিম বাসও আটকে দেয় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারণে বিপিএলের 11তম আসর ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ম্যাচ টাইম দুপুর 1:30 হলেও সকাল 10টা নাগাদ বীরপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হতে দেখা যায় দর্শকদের। টিকিট প্রত্যাশী দর্শকরা ভিড় জমান স্টেডিয়ামের 2 নম্বর গেটে। যদিও স্টেডিয়ামের কোনো গেট থেকে কখনোই কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয় না, তবুও সেই গেটে বিক্ষোভ করতে দেখা যায় দর্শকদের। এক পর্যায়ে মূল গেটে হামলা করে বিক্ষুব্ধরা। গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেও দেখা যায় অনেককে। স্টেডিয়ামের বাইরে ফেস্টুন ব্যানার বোর্ড ভেঙে ফেলা হয়। ভয়ানক এই পরিস্থিতির মাঝে চলে আসে টিম বাস। বিক্ষোভকারীরা এ সময় টিম বাসকেও বাধা দেয় স্টেডিয়ামে ঢুকতে। প্রায় ঘণ্টাব্যাপী চলে নারকীয় তাণ্ডব। এ সময় পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি স্টেডিয়াম এলাকায়। সেই সুযোগটাই যেন নিয়ে বসে উচ্ছৃঙ্খল দর্শক। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনা প্রভাব ফেলেনি মাঠের খেলায়। বিপিএলের উদ্বোধনী দিনে এমন নৈরাজ্য সৃষ্টি হবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি, কিন্তু কর্তাদের অন্তত অনুধাবন করা উচিত ছিল তারা আসলে টিকিট কিভাবে দর্শকদের হাতে পৌঁছে দেবেন। সেই পরিকল্পনাটার ফাঁকফোকর গড়িয়েই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদের সদস্য সহ 3 জন খুনের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে ডিবি পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার খুন হন ইউপি সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও তার সমর্থক সিরাজুল চৌকিদার। নানা অনিয়মের অভিযোগে মাগুরা 250 শয্যা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে বেশ কিছু অসঙ্গতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে এই অভিযান ওষুধ রাখার পরও রোগীদের তা সরবরাহ না করার প্রমাণ মিলেছে। এছাড়াও রোগী প্রতি 60 গ্রাম করে মাছ দেওয়ার কথা থাকলেও সরবরাহ হচ্ছিল অর্ধেক।
প্রশাসনের আশ্বাসে হেমায়েতপুর সিংগায় সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। এর আগে নভেম্বর মাসের বকেয়া ওভারটাইমের টাকা এবং বন্ধ ফ্যাক্টরি খোলার দাবিতে দুপুর 12:30 বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা রাস্তা বন্ধ করে রাখে। চাঁপাইনবাবগঞ্জে জুলাই বিপ্লবে আহত কলেজ ছাত্র আসমাউল হোসনাকে চিকিৎসা এবং লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার জন্য নগদ অর্থ দিয়েছে বিজিবি। দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবি সদর দপ্তরে তার হাতে নগদ 1 লাখ টাকা তুলে দেন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কেবরিয়া। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।